যে তেজি বাঙালি যদি দুটো ধরে সেটা দুটো রাঢ়ী এবং এই সময় একজন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। এত বড় তেজি, এত বড় জেদি, মানে পুরুষ, মানে অখণ্ড বাংলাদেশে, মানে রাজবাংলার তারা সন্তান। তার মেদিনীপুরটা এর মধ্যে পড়ছে, হুগলিতে পড়ছে। এবং আমরা বলতে চাই যে পরবর্তীকালে যেটা আমাদের পূর্ববর্তী বক্তা নিয়ে গেছেন, আমরা তার দু একটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে আধুনিক কাল যখন এলো তখন বাংলার যে বিপ্লব হলো, কলকাতার যে সভ্যতার আলো জ্বলল, সে আলো জ্বালিয়েছে এই রাজবাংলা। রানীগঞ্জের এক টুকরো কয়লা ছাড়া কলকাতায় আলো জ্বলত না। 700 লোক প্রতিদিন এই দামোদরের ভিতর দিয়ে গুড় টেনে টেনে। এবং রেল লাইন যে হয়েছে এই দামোদরের জন্য, রেল লাইন হয়েছে কয়লা নিয়ে যাওয়ার জন্য। কারণ ওখানে নৌকা উন্নত প্রচন্ড রকম, সেখানে মানুষ বহন করার জন্য রেল তৈরি হয়নি। প্রথম হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে যে প্রথম রেল হলো রানীগঞ্জ পর্যন্ত, দিল্লি থেকে রেল লাইন আসেনি, এখান থেকে দিল্লি গেছে। কারণ কয়লা সেখানে বহন করতে হবে। এবং আপনারা এই কথা জেনে যান যে আজকে বাংলার যে সম্পদ, বাংলার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য যোগাচ্ছে এই দামোদর এবং এই রাঢ় বাংলা। কেননা এই আপনারা দেখুন, পৃথিবীর এমন কোন নদীর নাম বলতে পারবেন যার নিচে এত কয়লা আছে? কেউ বলতে পারবেন? এই যে এতটুকু বাহুল কোন নদীর পাড়ে আছে? এত কলকারখানা জার্মানের রুট ছাড়া কোথায় আছে? গঙ্গার তীরে কতগুলো কলকারখানা আছে, কতগুলো বৃহদায়তন শিল্প আছে? আপনারা দেখুন তো, আজকে এখানে যে বিদ্যুৎ উৎপাদন না হলে কোথাও যাচ্ছে না। আজকে যা যাচ্ছে আপনার চিত্তরা যা রেল লোকোমোটিভ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রেল ইঞ্জিন কারখানা, কোথায় গাড়ি জল আসে? খোঁজ নিয়েছি, আমরা ঘুরেছি, সেটা হচ্ছে দামোদরের জল। এবং শুধু দামোদরের শুধু জল দেয়নি, এই দামোদর, এই দ্বারকেশ্বর আমাদের বাংলা সাহিত্যে প্রাণ জুগিয়েছে, ভাষা জুগিয়েছে, সঙ্গীত জুগিয়েছে। এই আমাদের এই বিষ্ণুপুরের যদুভট্ট, তিনি বাংলার দুজন বিখ্যাত মনীষীকে টিউশনি করিয়েছেন, একটি রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বন্দে মাতরম সুর কে দিয়েছে? প্রথম সুর দিয়েছেন এই যদুভট্ট। এবং আমরা পরবর্তীকালে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যদুভট্টের সম্পর্কে যে সার্টিফিকেট দিচ্ছেন, যে শংসাপত্র দিচ্ছেন, যে ভারতবর্ষের আর কোন সঙ্গীত গুণিয়ার দ্বিতীয় আছে কিনা আমি জানি না। সুতরাং আমরা একথা জোরের সাথে বলতে পারি, সঙ্গীতের ঘরানা একমাত্র বিষ্ণুপুর ঘরানা, অখণ্ড বাংলায় একমাত্র ঘরানার নাম হচ্ছে বিষ্ণুপুর ঘরানা। সেই বিষ্ণুপুর ঘরানা তো রাজবাংলার মধ্যে পড়ছে, আবার মল্ল রাজা রাজধানীর মধ্যে পড়ছে। এবং জ্ঞানানন্দ প্রসাদ গোস্বামী, রামশঙ্কর, তারপরে যদুভট্ট ছাড়াও জ্ঞানানন্দ প্রসাদ গোস্বামী আছেন, নজরুলের সাথে তিনি গান গেয়েছেন। নজরুল আমাদের এই বাংলার আর একজন বড় গৌরবের জায়গা হচ্ছে নজরুল ইসলাম। তিনি আরো বাংলার ছেলে, আসানসোলের ছেলে, তিনি বিষ্ণুপুরে এসেছেন, তিনি অমরকারানি স্কুলে তিনি এক সপ্তাহ ছিলেন। এবং রাঢ় বাংলার দুটি ছেলে বাংলা সাহিত্যে স্থায়ী দাগ কাটতে পেরেছেন। একটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং তারা বাংলা সাহিত্যের নতুন যুগ সৃষ্টি করেছে। আমরা বলতে চাই যে আমাদের এই ছেলে মেয়েদের, যারা আমাদের স্বপ্ন, যারা আমাদের ভবিষ্যৎ, দারিদ্র, বেকারত্ব চারিদিকে ঘুরে ঘুরে খাচ্ছে, কিন্তু আমি বলবো যে জাতি তার অতীত ঐতিহ্যের কথা মনে রাখে না, অতীত ঐতিহ্যের পুনরুৎসরণ করে না, পুনরুদ্ধারের কথা চিন্তা করে না, সে কোনোভাবেই উন্নতি লাভ করতে পারবে না। আমাদের বাংলার যে স্বাধীনতা, আমার ভারতবর্ষের যে স্বাধীনতা, সেটাই পুনরুত্থানবাদের উপরে দাঁড়িয়ে আছে। হিন্দু ধর্মের রিভাইভালিজমকে কেন্দ্র করে সেই বন্দে মাতরম সঙ্গীত, এবং সেখান থেকে নতুন স্বাদেশিক চেতনা হলো। এবং আমরা যে বড়, আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে ন্যূন নয়, আমরা যে হেয় নয়, এই চিন্তার নাম হচ্ছে পুনরুত্থানবাদ। তা রাঢ় বাংলা যে পূর্বে আরো উজ্জ্বল ছিল, সে কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, ভোর বা কুয়ার সে যাই বলা যাক। এবং রাজবৃত্ত এবং লোকবৃত্ত যে দুটো জিনিস, রাজবৃত্ত হচ্ছে যে ইতিহাসের কঙ্কাল, সভ্যতার কঙ্কাল, আর লোকবৃত্ত হচ্ছে রক্ত মাংস। এই পূর্ববর্তী বক্তার কাছে গুরুত্বপূর্ণ আমরা একটা কথা শুনলাম যে কোনো কেন্দ্রীয় শক্তিকে সে রিয়াদ করেনি,
সেই জন্য অনেকগুলো ভূম, সিংভূম, মানভূম, দলভূম, মল্লভূম এইসব ভূম হয়েছে, ভূম আছে তো। কিন্তু আপনি একটা কথা স্বীকার করবেন, এবং এই বাংলার, এই রাঢ় বাংলার প্রাচীনতার একটা বড় জিনিস হচ্ছে কি জানেন, শিখরের যে একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই বৈদিক সভ্যতায় আমরা কিন্তু বৈদিক সভ্যতার শিকার, সবাই কিন্তু বেদকে আমরা মেনে ফেলেছি। লক্ষ্য করে দেখবেন, গয়াকে পিণ্ড না দিলে আমাদের বেদান্ত অধ্যয়ন হচ্ছে না। কিন্তু তারও আগে যারা এই ভারতবর্ষে এসেছিলেন, আমার রাঢ় বাংলায় এসেছিলেন, সাঁওতালরা, তারা আদিবাসী বলা হয়, তারা কিন্তু এখানকার লোক না। একটা মাছি পর্যন্ত জন্ম হয়নি ভারতবর্ষে, রাঢ় বাংলাতে নয়, কারণ প্রাণের সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। জলবায়ু মহাদেশের তত্ত্বের ফলে সেটা ভেঙে ভেঙে নানান জায়গায়, কেউ আফ্রিকা থেকে এসছে, কেউ অস্ট্রেলিয়া থেকে এসছে, কেউ ইউরোপ থেকে এসছে। আমাদের তো অনেকেই ইউরোপ থেকে আসে। সুতরাং আমি এটা বলতে চাই যে বাংলার যে প্রাচীনতা, মানে তারা আদিবাসী অর্থে আর্যদের চেয়ে আগে এসেছে, এবং দ্রাবিড়রা নিজেদের মনে করেছিল যে আমরা খুব পুরাতন। না, তারা খুব পুরাতন না, তারা কিন্তু বাইরে থেকে এসেছে, একটা মাছি এখানে ছিল না। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন আদিবাসী হচ্ছে সাঁওতালরা প্রথম এসেছিল, তারপরে দ্রাবিড়রা এসেছে, তারপরে আর্যরা এসেছে, নর্ডিক এবং যারা আলপাইন ইত্যাদি এসেছে। অনেক তত্ত্ব সে আমার সময় নেই এখন দেখা পারবে না। কোন চিত্র বলতে চাই, আমাদের যেমন গয়া, হিন্দুদের যেমন গয়া, উপজাতিদের গয়া কোনটা বলুন তো? তেলকুপি। তেলকুপিতে পাঁচের পাহাড়ের কাছে যেখানে গিয়েছিল, সেখানে সে দর্শকের সাঁওতাল প্রতিবাদ করেছিল যেটা আমাদের জলে ডুবে গেল, তেলকুপি মন্দিরগুলো বর্ষাকালে ডুবে যায়, এবং সেখান থেকে তাদেরকে তখন একটা নতুন পুনর্বাসন দেওয়া হলো। এই দেখবেন মধুকুণ্ডা বলে যে স্টেশন আছে, ওখানে সেখানে দেওয়া হয়েছে। এবং সারা পৃথিবীর উপজাতি সাঁওতাল যারা পৃথিবীতে, আমেরিকাতে থাকতে পারে, অস্ট্রেলিয়ায় থাকতে পারে, জার্মানে থাকতে পারে, কিন্তু তাদের ওখানে অস্থি নিতেই হবে, এবং ওইটাই হচ্ছে তাদের আদিবাস ভূমি, মানে এই দেশে আসার পরে আদিবাস ভূমি, ওটাই তাদের তেলকুপি হচ্ছে তাদের, তাই তেলকুপি চলো, তেলকুপি অভিযান। এবং এখানে মেদিনীপুরের যারা, তারা ওই অস্থি দেয় কোথায়? আমাদের এখানে যারা সাঁওতাল আছে অস্থি দেয় কোথায়? ওই রাঙামাটি ঘাটে দেয়। অর্থাৎ দামোদর মানে মিলে গেল, যেমন আমরা গঙ্গায় না গেলে আমরা ত্রিবেণীতে দিয়ে চলে আসি, অনেক সময় নদীতে দেওয়া হয়। সুতরাং এই যে তেলকুপির যে প্রাচীনতা, যেটা জৈনরা মন্দির করেছিল বা ইত্যাদি, বা আমাদের যে নানান রকম তাদের নিদর্শন ইত্যাদি আছে, সেই প্রাচীনগুলো বহুদারা মন্দির থেকে শুরু করে আপনার সদস্যার মন্দির, সারেশ্বর মন্দির, আপনি তারপরে সনাতন সূর্য মন্দির, এই সমস্ত প্রাচীনতা। আপনার এই যে আমাদের যেটা বাঁকুড়াতে যে বিখ্যাত যে শিব আছে, কি শিবটার নাম? দেখতেশ্বর, যে একটার ঈশ্বর, এগুলো সব পুরনো, এর একটা মাতালিঙ্গ। অর্থাৎ আমি কথা বলতে চাই যে অখণ্ড বাংলার মধ্যে রাঢ় বাংলা প্রাচীন শুধু নয়, সে লড়াকু, সে মৌলিক, সে অসাধারণ, সে তেজস্বী, এবং চিরকালের ধার শক্ত, এদের মেরুদণ্ড সোজা। সে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা হোক, সাধারণ হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, তারা কারো কাছে মাথা নত করেনি। বাবা বলেছে চণ্ডী, ঠাকুরদা বলেছে চণ্ডী, দুর্গা হবে না এই জেদ এবং তেজ। যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে জাতি গোড়া হয় সেই জাতি বেশি শক্তিশালী। একটি কথা বলে শেষ করব, যখন সেই কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল, যখন মুসলমান রাজশক্তি যখন সেই কনস্টান্টিনোপলের সেই বহু ফুট একটা ইস্পাতের পাত দিয়ে মোড়া সেই দেয়াল টপকে তারা যখন ওখানে গেল, তখন বলেছিল যে আমি যদি দেয়াল টপকাতে পারি, কারণ সেখানে মুসলিম জনগোষ্ঠীর একটা গিয়েছিল, কনস্টান্টিনোপলের পতন ঘটাতেই হবে। তারা বছর ধরে, কয়েকশো বছর ধরে চেষ্টা করে, তবে একজন বললো যে আমি মানে উঠতে পারি প্রাচীরের উপরে, সেখানে তীর বিদ্ধ করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, তারা বলছে আমি যদি উপরে উঠতে পারি তুমি কি দেবে? বলছে তুমি বেহুশ পাবে, তুমি স্বর্গে যেতে পারবে। উপরে এলো, তীর বিদ্ধ করছে, রক্ত ঝরে পড়ছে, তবু সে লাফিয়ে ওই নিচে যে সেই গেটটা খুলে দিল, এবং সেই গেট খুলে দেওয়ার পরে হরবার করে বন্যার জলের মধ্যে থেকে সেটা জয় করল।
যে জাতি আত্মত্যাগ করতে পারে না, যে জাতি তেজি নয়, যে জাতি শুধু বাঁচার চেষ্টা করে যে আমি সামনে যুদ্ধে যাব না, পিছনে চলে যাব। এবং একজন বাঙালি ছেলে একবার কার্গিল যুদ্ধের আগে দেখি যে লটবহর দিয়ে চলে আসছে, বলছে যুদ্ধ লাগবে, বুঝলেন? রাধানগরের দিকে বাড়ি ছিল আমার মাসে, তখন জারি করতাম, বলছে বুঝলেন যুদ্ধ লাগবে, আমি অসুখ টসুখ দেখিয়ে চলে এসেছি। রার বাংলা কখনো যুদ্ধ থেকে পিছিয়ে বাঁচেনি। আমাদের ছাত্রছাত্রীরা, আমি বলবো অতীত ঐতিহ্যকে স্বীকার করো, স্মরণ করো, মানন করো। তোমরাই ভবিষ্যৎ। আমাদের এই বাক বিস্তারের কোনো লাভ হবে না, একটা লাভ হবে তোমরা যে সিংহ শিশু, তোমরা রার বাংলার সম্পদ, রার বাংলার শক্তি তোমাদের মধ্যে আছে। সুতরাং যে রার বাংলা রবীন্দ্রনাথকে গান শিখিয়েছে, বঙ্কিমচন্দ্রকে গান শিখিয়েছে, যে রার বাংলা মাথা উঁচু করে এই যে সৃষ্ট যে ভাষা, বাংলা ভাষা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কে জুগিয়েছে? সেটা হচ্ছে রার ভাষাকে মডিফিকেশন করে আজকে যে চলতি বাংলা হয়েছে। সুতরাং এই কথা যেন আমরা ভুলে না যাই যে গাড়ি বলে আমরা ছোট নয়, এবং যে যেন গ্রহণ করতে পারে সে তত কথা বলে আমরা যখন বাংলা শিখবো, ইংরেজি না শিখলে বাংলা ভালো করে বুঝতে পারবো না। সেই জন্য অন্য সভ্যতা, অন্য সংস্কৃতি, অন্য সংস্কৃতি গ্রহণ করে এই বিভূতি ভাষা যে বাংলা, যেটা স্বীকৃতি পেল, তাকে প্রমাণ করতে হবে যে ১৫০০ বছর বয়স না হলে তাকে দ্রৌপদী ভাষার সম্মান দেওয়া হয় না। ১০০০ বছর বয়স তখন যে দ্রৌপদী ভাষার সম্মান পেল রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, মধুসূদন, কানাই পণ্ডিত এবং ভারতচন্দ্র রায়দের সাধনার ফল। আমরা জানি যে বাবা, যে ছেলে বাপের সম্পত্তি বেঁচে খায় সে কুলাঙ্গার, আর যে বাপের সম্পত্তিকে আরো বাড়াতে পারে। একটি কথা বলে একবারে সত্যি শেষ করব। গৌতম বুদ্ধ এসেছিলেন দেখা করার জন্য, সন্ন্যাসী হয়ে যাওয়ার পর আবার এসেছিলেন। যখন চলে যাচ্ছে তখন আগুন একটু বড় হয়েছে, তখন গোপা বললেন যশোধরা, তোমার বাবা চলে যাচ্ছেন, সত্যি তোমার বাবা, বাবা পিতৃসম্পদ চেয়ে নাও, পিতৃসম্পদ চেয়ে নাও। হ্যাঁ, তুমি দৌড়ে গেলেন যে পিতা, আমি তো আপনার পুত্র, পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার, আমাকে সম্পত্তি লিখে দিয়ে যান। তখন তার সাথে ৫০০ সন্ন্যাসী ছিল। একজনকে বললেন যে ওকে পিতৃ সম্পদ বুঝিয়ে দাও তো, উনি আবার রওনা করলেন। বাঁশতলায় থাকতেন, বাঁশ গাছের নিচে থাকতেন, তিনি চলে গেলেন। একজন সন্ন্যাসী তাকে কি দিলেন? পাত্র জীবন, একটি ভিক্ষা পাত্র আর একটি জীবন, সন্ন্যাসীর যে গেরুয়া ড্রেস। বললেন যে তোমার জগৎ এখন সন্ন্যাসী কিছু নেই, এই সম্পদ আছে, তুমি নাও, যার যেটা আছে সে দিকে সেই দিতে হবে। ত্যাগ, তপশ্চর্যা। রাজপুত্র ভালো খেয়ে ভালোই ছিল, উনি মোটা হচ্ছে, সে কত কাজ করতে নেবে না। বাংলার মানুষকে সাবধান করে লড়াই করে আজকে যে নৈরাজ্যের পরিবেশ সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবী জুড়ে যে ভোগবাদ, সেই ভোগবাদের বিরুদ্ধে ত্যাগবাদের চরম দৃষ্টান্ত রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি আমাদের ধর্মহ এবং রাঢ় বাংলা তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান সেই রামকৃষ্ণকে স্মরণ আমাকে উপদেশ করেছেন।